আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন, লস এঞ্জেলেস থেকে। বাংলাদেশ মানব জোট মানবতার পক্ষে। আমি সমস্ত জাতির কাছে, সমস্ত শহীদদের কাছে, সমস্ত মুক্তিযোদ্ধা যারা নিহত হয়েছেন এবং পরবর্তীকালে যারা বিভিন্ন আন্দোলনে শরিক হতে যে আত্মহুতি দিয়েছেন, আমি সবার জন্য ভরাক্রান্ত মনে গভীর শোক প্রকাশ করছি। এই যে কোটা আন্দোলন, এই কোটা আন্দোলনের মাধ্যমে যারা দেশে একটা চাকরির সুনিশ্চয়তা চাচ্ছেন, তাদের প্রতি আমি একাত্মতা ঘোষণা করছি। আমি কাজী মোশাররফ হোসেন, বাংলাদেশ মানব জোট মানবতার পক্ষেই শক্তি। এখানে উল্লেখ্য যে বিশেষ বা প্রথম শ্রেণীর কোনো পদে কোনো প্রকার কোটা, একমাত্র এলাকা ভিত্তিক কোটা বা জেলা কোটা ব্যতীত অন্য কোনো কোটা রাখার কোনো সুযোগ নাই, রাখা যাবে না। কারণ এখানে অত্যন্ত দক্ষ লোকগুলোকে আমাদেরকে অবশ্যই নিয়ে আসতে হবে। এবং বিশেষ এটি আগে 8 থেকে 11টি পর্যন্ত ছিল, পরে এটি তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এটিকে 26টি বা 28টি কোটা 28টি ক্যাডারে পরিণত করা হয়। কিন্তু তারপরেও এখানে চাকরি প্রাপ্তির সুযোগ খুবই কম, কারণ জেনারেল লাইনে যারা পড়াশোনা করে তাদের জন্য বিশেষ পদের সংখ্যা খুবই কম। আবার কারণ এখানে পেশাজীবী শ্রেণী আছে, শিক্ষক যারা আছেন, তারপরে বাংলাদেশের মেডিকেল অফিসার যারা আছেন, ইঞ্জিনিয়ার যারা আছেন, তারা তো পেশাজীবী, বা কলেজ বা ইউনিভার্সিটির মাস্টার যারা বা শিক্ষক যারা, তাদের কথা। কাজেই এখানে প্রতিভাবান লোকেরাই যাবে। আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে ছাত্র অবস্থায়, স্পেশালি ক্লাস 3-4 থেকেই আমাদেরকে বাছাই করে 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 এই ছেলেগুলোকে বা মেয়েগুলোকে শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্য তাদেরকে নিশ্চিত করতে হবে। আমেরিকায়ও আছে আপনার ম্যাগনেট স্কুল বলে, বাছাই করে 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 তারা এই ম্যাগনেট স্কুলে ছেলে মেয়েদেরকে নিয়ে আসে। তা আমাদেরকেও দেখে দেখে এরকম যাদের একটু মেধা আছে তাদের প্রতি আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এবং সজাগ দৃষ্টি রেখেই আমাদেরকে এগিয়ে যেতে হবে এই কোটা বৈষম্য যাতে না থাকে। এই বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক লোক প্রাণ দিয়েছেন, কমপক্ষে 26 জন এই ইতিমধ্যে মারা গিয়েছেন, হয়তো আরো বেশিও হতে পারে। তাদের সবার প্রতি মর্মবেদনা জানাচ্ছি। এখানে যখন এই আন্দোলনের পূর্বেই আমরা মুখরোচক এবং বাংলাদেশের জন্য ক্ষতিকর সর্পদের নাম আসছিল একের পর এক, মতিউর রহমান, বেনজির, এরা যখন হাজার হাজার কোটি টাকা লোপাটের যেই কাহিনী, এবং মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের আমাদেরকে শোনাইলেন যে ওনার পিয়ন 400 কোটি টাকা লোপাট করেছে বা মালিক হয়েছে। এখানে উল্লেখ্য যে আমাদের দেশে দীর্ঘদিন বর্তমান সরকার ক্ষমতায় আছেন, একটি উপজেলাকেও দুর্নীতি মুক্ত ঘোষণা করতে পারেন নাই, একটি ডিপার্টমেন্টকেও পারেন নাই। দিনকে দিন বেড়েই চলেছে। পদ্মা সেতু নির্মাণের আগে আমাদের যে $40 বিলিয়ন যে রিজার্ভ ছিল, এটা যদি এই চোরের গোষ্ঠী চোরেরা যদি এই টাকা পাচার না করতো, এটা অন্তত 60 বিলিয়নে দাঁড়াতো। কিন্তু সেদিক থেকেই চোখ ফেরানোর জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, আর্থিক যে দুরবস্থা সে কারণেই হোক, আজকে এই নতুন যে কোটা ভিত্তিক আন্দোলনের যে কেওয়াজ, এটাকে এখন মুখরোচক না,
এটা এখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিও একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। কাজেই আমি আশা করি যে বাংলাদেশ সরকার অচিরেই এই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে যাচ্ছে বা কোটার পক্ষে আছেন, সরাসরি তাদের সকল দাবি দেওয়া মেনে এটাকে মিটমাট করে ফেলা, কারণ এটা আমাদের জাতীয় জীবনে বিশাল ক্ষতির সম্মুখীন করে ফেলেছে। এখানে এই যে চাকরির বিষয়, এটি খুবই অল্প, অথচ আমাদেরকে কিভাবে আরো বেশি বিভিন্ন টেকনিক্যাল সাবজেক্টে পড়ানো যায় এবং পড়িয়ে বিদেশে পাঠানো যায়, এবং এই যে চাপ, এই আন্দোলন যাতে জমে না যায় বা আন্দোলনগুলো যাতে না হয়, তার যে বিকল্প তৈরি করা, সেগুলা সরকার মোটেও করতে পারে নাই। কারণ দেখা গেল যে মালয়েশিয়াতে যাওয়ার জন্য যেখানে 1-1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা সর্বোচ্চ লাগে ভারতের বা পাকিস্তানের বা নেপালের, সেখানে এই বাংলাদেশি সেই তথাকথিত আদম ব্যবসায়ীগুলাম এক একটা লোকের কাছ থেকে 4 লাখ, 5 লাখ, 6 লাখ করে টাকা নিচ্ছে। আমাদের দেশে নেওয়ার কারণে এই মানুষগুলার যে চাপ সৃষ্টি হয় বা বিদেশে অন্য অন্য জায়গায় সুযোগ তৈরি করা এই ছাত্রদের জন্য, এটা আমাদের অবশ্য কর্তব্য। কিন্তু আমরা সেদিকে খুব একটা নজর দিতে পারে নাই, সরকারও নজর দিতে পারে নাই, যার জন্য এই যে বেকার লোক তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং বাড়ার কারণে স্বাভাবিকভাবেই চাকরির ক্ষেত্রে চাপ পড়বে। মুক্তিযোদ্ধা কোটা বলেন, ওই মহিলা কোটা বলেন, উপজাতি কোটা বলেন, এগুলো শুধু নিম্ন শ্রেণীর জবগুলোর জন্য প্রয়োগ করা হোক, রক্ষা করা হোক। প্রথম শ্রেণীর আবার এখন দেখা যায় ওই সাব রেজিস্ট্রার, ওই ওসি সাহেব, তারপরে ওই সুপারিনটেন্ডেন্ট সাহেব, সবই এগুলোকে আবার আপনার প্রথম শ্রেণী নন ক্যাডার করা হয়েছে। এর ফলে যে প্রশাসনিক বিশৃঙ্খলা, সেটা চরম বা প্রকট হতে বাধ্য। কারণ আগে যেখানে একজন এসি ল্যান্ড বা একজন ম্যাজিস্ট্রেট বা একজন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ওনাকে দেখলে থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, একজন সাব রেজিস্ট্রার, একজন সুপারিনটেন্ডেন্ট, ওনারা যেইভাবে আগে রেসপেক্ট করত, ফাইলপত্র আপডেট রাখতো, এখন তো রাখার কোনো প্রয়োজন নাই। কারণ দুজনেই ফার্স্ট ক্লাস, এখন গলাগলি ধরে চলতেই পারে। আর এই ফার্স্ট ক্লাসটা করা হয়েছিল হয়তো ভালোর জন্য, কিন্তু দেখা গেছে সাব রেজিস্ট্রারের ঘুষের পরিমাণ বাইরে গেছে। কোনো একটা অফিস, কোনো সাব রেজিস্ট্রারের অফিস ঘুষ মুক্ত না। একইভাবে কোনো একটি ক্ষেত্রে দেখা যায় ঘুষ, দুর্নীতি কোনোটাই কোনো কামে কমে যায় নাই। কোনো একটি জেলা, উপজেলা দুর্নীতি ঘুষ মুক্ত করতে এই 15 বছরে বর্তমান চলমান সরকার ব্যর্থ হয়েছে। এখন সবাই গলাগলি ধরে চা নাস্তা খাচ্ছে, ঘুষ দুর্নীতি চরম আকার ধারণ করছে। কাজেই এই পদগুলাকে আবার ব্রিটিশের যেই রুলে যারা যে চালিয়েছিল, দেখা যায় যে তাদের যে গবেষণা, সেই গবেষণা তো আমরা করি নাই। না করে কি করলাম, তার লেখাপড়া আছে, এই আছে, ওই আছে, আমরা তাকে ফার্স্ট ক্লাস করে দিলাম। যে যে পদের জন্য যোগ্য তাকে সেই পদেই নিয়োগ করতে হবে। যে যে যতটুকু কাজ করা জন্য প্রয়োজনীয় যোগ্যতা, তাকেই নিয়োগ করা হবে। আমার যদি বেশি থাকে, বেশি লেখাপড়া করাটা তো অপরাধ না, সেই জন্য আমাকে ওই বিশেষ ক্যাডারভুক্ত করে দিতে হবে, বা তার মতো সমপরিমাণ প্রেস্টিজিয়াস জব আমাকে তৈরি করে দিতে হবে। এবং দেওয়ার পরেও আমি কি করব, ঘুষ দুর্নীতি কোনোটার থেকেই আমি কোনো পরিত্রাণ পাওয়ার কোনো প্রচেষ্টা গ্রহণ করব না। এটি বাংলাদেশকে আরো খারাপ অবস্থায় নিয়ে গেছে, এবং এটি দমনে, কারণ তারা নিজেরাই এটার স্টেক হোল্ডার, কারণ তারা নিজেরাই এই ঘুষ দুর্নীতি করে। ব্যাংকের অবস্থা খারাপ হয়েছে, কারণ স্টক মার্কেটকে বারবার ধ্বংস করে দেওয়া হয়েছে। মতিউর রহমানের কথা যে সে 1 কোটি টাকা দিয়ে 10 কোটি টাকা তার শেয়ার মার্কেটে সে বলে লাভ করছে। তার মানে কি,
তার মানে হচ্ছে যে এই যে যে চক্র, এই রেজাল্টেই দেখা যাচ্ছে যারা তখন তারা লিগেল করতে যাচ্ছে, কিন্তু এর ধরার কেউ নাই। হ্যাঁ, ধরার কেউ যদি না থাকে, বিদেশ থেকে লোক এক্সপার্ট নিয়ে যান, গবেষক নিয়ে যান, আমেরিকা থেকে নিয়ে যান, ওই ব্রিটেন থেকে নিয়ে যান, চায়না থেকে নিয়ে যান, ওই ইন্ডিয়া থেকে নিয়ে আসেন। কেন আমাদের দেশে এটা হয় না? কেন আপনার ওই 1 কোটিতে 10 কোটি হয়ে যাবে টাকা? মানে হারাম টাকাকে লিগ্যাল করার যত ধরনের কাহিনী আছে সবগুলোই করা হয়। আমেরিকা ইউএসএতে সর্বোচ্চ ট্যাক্সের যে ট্যাক্সধারী তাকে 40% ট্যাক্স দিতে হয়, আমাদের 25%। মানে আমরা দেখেও করতে পারি না, দেখেও শিখতে পারি না, আমরা ব্যর্থ হয়েছি চরমভাবে। আমি বলবো যারা এই ছাত্র আন্দোলন, এই কোটা আন্দোলন যারা করছেন, আপনারা একটু দম নেন, ঠান্ডা হন, লক্ষ্য এবং উদ্দেশ্য পরিষ্কার করেন। বাট কিন্তু কথা হলো, আমার কথা একটাই, যে বিশেষ কোটা রাখলে ঠিক মতো রাখেন, আর নইলে এটাকে অ্যাবলিশ করে দেন, এটাকে বন্ধ করে দেন। এই বিশেষ রাখার কোনো দরকার নাই। যে বিশেষ ঘুষ খায় ওই বিশেষের দরকার নাই বাংলাদেশে। আর পেশাজীবীদেরকে অবশ্যই আলাদা করতে হবে। যেমন শিক্ষক যারা, মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় শিক্ষক যারা আছেন, এই পেশাজীবী শ্রেণীর বেতন ভাতা সবকিছু আলাদা হবে। বিশেষের চেয়ে তাদের বেতন ভাতা অবশ্যই সম্মানজনকভাবে বেশি হতে হবে। তেরূপভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আছে, আমরা জানি মেধা কোটার মধ্যে তাদের মেধাটা অগ্রগণ্য, তারা উপরে আছে। তারপরে যারা থাকে ওকে কাম, বিশেষ পরীক্ষাতে আমাদের এই কারণগুলো আইসা কাজ কর, কিন্তু সেখানে যায় দেখা যাচ্ছে পদবি নিয়ে বসে আছে, এবং ঘুষ কিভাবে কারা যায়, মানে 1 টাকার জিনিস 10 টাকা কিভাবে কামানো যায়, বেতন ভাতার পরেও তারা সে চেষ্টা করছে। ওই ভাষণটা মুখে আনে না, বেতন বাড়াইতে হবে এটা তারা বলে না, যে আমার এটা চলতেছে না, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি পারতেছি না কোনো ক্রমে সংসার চালাচ্ছি, এটা বলে না। খালি ওই ফাও কোথা থেকে পাওয়া যায় সেগুলা খায়, লজ্জা শরমের কিচ্ছুই নাই, বালাই নেই। কাজে এই ক্যাডার চাকরির সংখ্যা আরো কমিয়ে আনতে হবে, অন্তত 5 থেকে 60টি ক্যাডার থাকবে। যেমন প্রশাসনিক ক্যাডারের মধ্যে 2টিকে একীভূত করতে হবে। 1, 2, একটা হলো যে প্রশাসনিক ক্যাডার, সাথে থাকবে পুলিশ ক্যাডার, এক ক্যাডারের মধ্যে রাখতে হবে। দুজনকে দুজনের প্রশিক্ষণটা ওইভাবে দিতে হবে। রাজস্ব, অ্যাকাউন্টিং, কাস্টমস, অডিটেড অ্যাকাউন্টস এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সব একীভূত করে একটি ক্যাডার করতে হবে। এইভাবে ক্যাডারের সংখ্যা কমিয়ে আনতে হবে। পেশাজীবীদেরকে ক্যাডারের দরকার নাই। ক্যাডারের চেয়ে তাদের বেতন প্রথমে চাকরিতে ঢোকার সময় যেন 2টি ইনক্রিমেন্ট, কমপক্ষে 2টি ইনক্রিমেন্ট যেন বেশি দিয়ে তাদেরকে সম্মানজনক অবস্থানে নেওয়া হয়। এইভাবে সব জায়গায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আমি বলবো, আমি খুব দুঃখিত এতগুলো ছাত্র মারা গেছেন, আমার ছাত্র ভাই। আপনাদেরকে এটাও মনে রাখতে হবে যে আমাদের চাকরির সংখ্যা খুবই সীমিত। তবে হ্যাঁ, এই প্রথম শ্রেণীর চাকরিতে কোনো কোটা রাখা যাবে না, কোনো একটাও না। এই উপজাতি নন উপজাতি কোনো কোটা রাখা যাবে না। সবাইকে সমান সুযোগ দিয়ে পরীক্ষার জন্য তৈরি করা সরকারের দায়িত্ব। প্রত্যেকটা স্কুলে, অন্তত হাই স্কুলগুলোতে প্রাইভেট যে পড়ানোর যে একটা ট্রেডিশন চালু হয়ে আছে, এটাকে বন্ধ করে হেল্পিং টিচার হিসেবে পদ সৃষ্টি করে, অন্তত বিজ্ঞান এবং ম্যাথমেটিক্সের জন্য স্কুলের আগে এবং পরে এরা আসবে। চুক্তিভিত্তিক প্রত্যেকটা হাই স্কুলে এরকম টিচার নিয়োগ দিতে হবে, যারা অনগ্রসর যে সমস্ত ছেলেমেয়েরা থাকবে তাদেরকে যাতে হেল্প করতে পারে। শিক্ষায় সমতাটা নিয়ে আসতে হবে, এবং এই বিশেষ ক্যাডারকে আরো ছোট আকারে নিয়ে আসতে হবে। প্রথম শ্রেণী থাকুক বা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা থাকুক, ওটাকে আলাদা রাখতে হবে। এই যে একীভূত করে ফেরা, এটা নৈরাজ্যের সৃষ্টি হয়েছে এবং ঘুষ বন্ধ করা যায়নি। যদি এরকম হইতো যে হ্যাঁ ঘুষটা বন্ধ করা গেল,
ওই থার্ড ক্লাস সাব রেজিস্ট্রারকে প্রমোশন দিয়ে ফার্স্ট ক্লাস বানাই দিলাম, বা ওই আগে মনে করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিল 3য় শ্রেণীর, সে এখন ফার্স্ট ক্লাস হয়েছে। ফার্স্ট ক্লাস হলে তো দায়িত্ব ওইভাবে বেড়ে যাবে, কিন্তু ঘুষ দুর্নীতি বন্ধ হবে না। ওইভাবে তো পদায়ন করে কোনো লাভ নাই, এবং কঠিন সাজার ব্যবস্থা করা হোক। তবে বাংলাদেশ মানব জোট এটা কেউ আবার ইসলামী আইনের ভিতরে নেওয়ার চেষ্টা করবেন না। বাংলাদেশ মানব জোটের প্রথম শর্তই হলো যে এই দলের সদস্য হতে হলে তাকে প্রথমেই ডিডে সাইন করতে হবে যে কোনো ধরনের নৈতিকতা অনৈতিক কাজ করলে বা এই ঘুষ দুর্নীতির সাথে জড়িত হলে 3 আঙ্গুলের 1 সেন্টিমিটার করে 3 সেন্টিমিটার 3 আঙ্গুল থেকে কেটে ফেলা হবে। 2, যারা ভেজালের কাজ করবে এবং তাদেরকেও 3 আঙ্গুলের 1 ইঞ্চি করে কেটে ফেলতে হবে। তারপরে আসেন যারা রাজনীতিবিদ দুর্নীতি করে টাকা বানাইছে, আজকে বিশাল সংসদ আছে, আজকে আইন পাশ করেন না মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আইনটা পাশ করেন যে রাজনীতি করছে এবং দুর্নীতি করে টাকা আয় করছে। বলে দুর্নীতি কি? আপনি স্টেটমেন্টগুলো দেখেন, তাদের 2 আঙ্গুলের 1 সেন্টিমিটার করে 2 সেন্টিমিটার কেটে ফেলা হবে। যারা সরকারি কর্মচারী কর্মকর্তা দেখেন, তাদের 2-3 বছরের খবর লন যে আগে কি ছিল এখন কি আছে, বাপের কি ছিল তারপরে তার কি হয়েছে তার কি হয়েছে। এদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের আঙ্গুলের 1 সেন্টিমিটার কেটে দেওয়া হবে যদি পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়, আর সম্পত্তি তো বাজেয়াপ্ত হবেই। আর একটা কাজ করেন যে যত বেনামি সম্পত্তি আছে, এই বেনামি সম্পত্তিগুলো আমাদের যে সশস্ত্র বাহিনী আছে এই বাহিনীর অনুকূলে সবগুলো তাদেরকে দখলে নিতে বলেন, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনুন, জনগণকে আশা দেখানো, জনগণ সেই আশা বাস্তবায়ন করাই সরকারের কাজ। সবকিছু মান অভিমান বা ওই আমি যেটা ভালো বুঝি এরকম না, প্রত্যেকটা কাজ অত্যন্ত সুন্দরভাবে একটি গ্রুপের মাধ্যমে করা বাঞ্ছনীয়। এককভাবে কোনো সিদ্ধান্ত দেওয়া, উইথড্র করা কোনোটাই ভালো না। আমাদের প্রাণপ্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কাজটি করেছিলেন, যে তিনি বাকশাল করেছিলেন এবং সেটা সংসদে পাশ করিয়েছিলেন, আইনগতভাবে কোনো ভুল নাই। কিন্তু এই মহান নেতা যদি এটাকে পাবলিক ভোটেও দিত তাও কিন্তু ওই সময় পাশ করতো, তাহলে সুবিধাটা কি হইতো ওনার জন্য? এই যে যেটুকু সমালোচনা হয় এইটুকু হইতো না। কাজে এই যে কোর্ট যে রায়গুলা দিছে, কোর্ট পাঠাইতে পারতো গণভোটে, বা আমাদের পিএম উনিও বলেছিলেন যে না এটা আমরা রাখবো না কোনো কোঠাটোটা। হ্যাঁ, আমরা এটাকে গণভোটে দিতে পারতাম। এখনো সংসদে মেজরিটি আছে, যে কোনো কিছু পাশ করা যায়। কিন্তু আমেরিকায় যেটা হয়, প্রতিটা জিনিস গণভোটে দেওয়া হয়, প্রত্যেকটা জিনিস গণভোটে দিয়ে পাশ করাই আনা হয়। আসুন আমরা ওই রাশিয়া চীনের অগণতান্ত্রিক যে প্রেসিডেন্টগুলো তারা পেয়েছেন, যারা আজীবন ক্ষমতা থাকতে চায়, ওই সমস্ত দৃষ্টিকোণ থেকে সরে আসি। আমরা চাই যে সব জায়গায় গণতান্ত্রিক ব্যবস্থা চলে আসুক এবং শেয়ারিং করা, আরেকজনকে সুযোগ করে দেওয়া, এটার মধ্যে আমরা ফেরত যাই। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে অবশ্যই যে কোনো পদে 2 টার্মের বেশি থাকা যাবে না। কোনো এমপি 2 টার্মের বেশি নির্বাচিত হতে পারবে না। তবে আমার দল মনে করে যেই এমপি নির্ভেজাল এবং নির্ভেজাল থাকার কথা, যেই শপথ তারা নেন, ও আল্লাহ, যেই শপথ তারা নেন তারা তো পবিত্র ফেরেশতার মতো থাকার কথা। এবং আমার দল যখন এইটা বাস্তবায়ন করবে এবং বাংলাদেশকে পরিচালনা করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, আমরা অবশ্যই কখনো অমর্যাদা করব না আমাদের নির্বাচিত সংসদ সদস্যদেরকে। তাদেরকে আজীবন সংসদ সদস্য ঘোষণা করা হবে, তবে তাদেরকে কোনো না কোনো দায়িত্বে থাকতে হবে।
যাতে দেশ দুর্নীতি এবং চোর মুক্ত হয়। প্রত্যেক থানায় তাদের অফিস থাকবে, তারা যাবেন, বসবেন, জনগণের সাথে কথা বলবেন। জনগণের সেবক হইছেন, এই ব্রত আপনাকে আজীবন পালন করতে হবে। কিন্তু সংসদে সবসময় যাইতে হবে এটাও না, তারাও সংসদে যাবেন, তাদের জন্য নির্ধারিত দিবস থাকবে। তারা কোথায় কোথায় জনগণের সমস্যাগুলো খুঁজে পেয়েছেন তারা সংসদে যায় সেটা আলাপ আলোচনা করবেন এবং জানাবেন যে তার এলাকার লোক, তার এলাকার নির্বাচিত এমপি এই ত্রুটিগুলা তার এলাকার জনগণ তার কাছ থেকে এই সেবাগুলো কম পেয়েছে। কাজী নির্বাচিত এমপি এবং এই যারা পূর্বে নির্বাচিত হয়ে রিটায়ার্ড এমপি এরা মিলে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন। এইটাই হলো বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমরা আশা করছি এগুলাই আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আমাদের দেশে শান্তি ফিরে আসুক। যে ভাইয়েরা জীবন দিচ্ছেন এবং আন্দোলন করছেন সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা। আসুন, আলোচনায় বসুন, দেশকে সুস্থ করে তুলুন। আমাদের এই নৈরাজ্য থেকে বেরিয়ে আসতে হবে। রক্তে কেনা আমাদের বাংলার স্বাধীনতা, রক্তে কেনা আমাদের এই বাংলাদেশকে অবশ্যই একটি গৌরবের জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।